দেখুন, আমাদের বয়স 3 মাস। 3 মাস বয়স মানে ধরুন আমাদের এখনো অন্নপ্রাশন হয়নি, এখনই এমন করছে যেন পুরো চল গেল 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 না। এরা এরা কি ধরনের দিমাগি নকশাল কিরাম, ধরুন এরা হচ্ছে, ধরুন বারুইপুরের ঘটনা। বারুইপুরের ঘটনায় যখন প্রথম ঘটনাটা ঘটলো, তখন সুজন বাবু বললেন যে কোথায় গেল, কোথায় তোমাদের সেই থিওরি, কোথায় যে সকালে ধরবো, বিকেলে, সকালে জমা করব, বিকেলে খরচ করে দেবো। আর যখন সন্ধেবেলা খরচ হয়ে গেল, তখন বিকাশ বাবু আবার ব্যাটনটা ধরে নিলেন। তিনি আবার বলতে শুরু করলেন যে এটা ঠিক নয়, এটা তো একটা রাষ্ট্রীয় সন্ত্রাস। এই হচ্ছে এদের চরিত্র। এদের ধর্মনিরপেক্ষতা হচ্ছেন, ইনি একজন ধর্মনিরপেক্ষ হিন্দু, আর উনি একজন ধর্মপ্রাণ মুসলমান। হুম, এদের চরিত্রটা হচ্ছে এরকম। হিন্দু হলে হবে তুমি ধর্ম নিরপেক্ষ, হুম, আর মুসলিম হলে তুমি হবে ধর্মপ্রাণ। আমি দাদা একটা সাদা প্রশ্ন করতে চাইনি, ওদের হুম, মতন বিরাট আমার ডিগ্রি টিগ্রি নেই। আমার সাদা মনে আমার যেটা বিচার চিন্তা, এটা আমার সরকারের প্রতিও আছে। হুম। যদি আমার দেশ ধর্ম নিরপেক্ষ হবে, আর ওরা যদি ধর্ম নিরপেক্ষ হবে, বা কংগ্রেস যদি ধর্ম নিরপেক্ষ হবে, তাহলে আপনি আমায় বুঝিয়ে বলুন তো সংখ্যালঘু উন্নয়ন দপ্তর কেন থাকবে? আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা একটা মাস্টার প্ল্যান আগামী সোমবার দিন জমা হবে। ওরা যে ভাষায় কথা বলে ওদেরকে সেই উত্তর দিতে হবে। হুম। আপনি লোক অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না, আপনি মা বোনেদের একটু উত্তেজিত করবেন। যেদিন পেয়ে যাবে আপনার সঙ্গে কেউ থাকবে না, কথা থাকবে না, রাইট। নিশ্চিন্ত থাকুন। আমি যেখান থেকে যা পাবো আমি সমস্ত ওয়েপন্স ফায়ার করব। নমস্কার সবাইকে। প্রবাসের আড্ডাতে নমস্কার। আমাদের সাথে আজকে আছেন আমাদের সবার প্রিয় সজল ঘোষদা। সজলদা তার কলকাতার পুজো, মানুষের সাথে তার সম্পর্ক, যে কোনো বিষয়ে মানুষের পাশে থাকা। সজলদার পরিচয় শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, সজলদার পরিচয় মানুষের ভালোবাসা। আমাদের যে কিছু মানুষকে যারা আমরা নিজেদের একদম নিজের দাদার মতো আমরা দেখি, তার মধ্যে সজলদা একজন। এবং সেই জন্য সজলদা ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি আছেন আজকে আমাদের সঙ্গে। আজকে এই আড্ডায় আমাদের সঙ্গে অনেকে আছে। আমাদের সঙ্গে আমেরিকা থেকে আছে রত্নেশ্বর রায়চৌধুরী, জুয়েল দাস, ইটালি থেকে আছে উৎপল, এবং সজলদা তো আছেই। পশ্চিমবঙ্গে বাংলায় বিজেপির জয়, নতুন সরকার, এত বছরের অত্যাচার, 34 বছরের বামপন্থীদের অত্যাচার আমরা দেখছি এখনো যে কি করে চলেছে ওরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো দেখলাম, এবং আমরা জানি যে সবাই চাইছে এদের মধ্যে যে যাদেরকে মোদিজি কদিন আগে বলেছিলেন যে দিমাগি নকশাল, তারা চাইছে যে শুভেন্দুদা এত ভালো ভালো কাজ যে পশ্চিমবঙ্গে নতুন সরকার করছে সেগুলো থেকে নজর সরিয়ে দেওয়া। কিন্তু মানুষের ভোটে বিজেপি এসছে, মানুষ তার এত তৃণমূল সরকারের এত অত্যাচার, তৃণমূল সরকার যা করেছিল 15 বছর তার বাইরে গিয়ে মানুষের জনজোয়ার এসেছিল বিজেপিকে আনার। আমরা ওখানে থেকে ইলেকশনে ক্যাম্পেন করেছিলাম, আপনার সঙ্গে অনেকবার আমার দেখা হয়েছে। আজকে সেই বিজেপি বাংলার রাজনীতিতে শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি বাংলায়, পশ্চিমবঙ্গে আজকে বিজেপি সরকার। আপনি বলুন সজলদা, সামনে পুরো নির্বাচন আসছেন, আপনি মানুষের কিরকম, মানুষের কি অভিব্যক্তি দেখতে পাচ্ছেন? আপনি এত ক্লোজলি মানুষের সঙ্গে মেশেন, এবং আপনার কি মনে হয় বিজেপি সরকার এর আগে তৃণমূল সরকার কোন, আমরা দেখেছি ব্রিজ ভেঙে পড়েছে, জল বন্যায় ভেসে গেছে, কোনোদিনও কোনো দায়িত্ব নেয়নি। এই সরকারের ক্ষেত্রে আপনার এত এত মানুষ আজকে দেখছে, আপনার কি মনে হয়, আপনি আপনি কিভাবে ভাবছেন, আপনি এবং আপনার পার্টি, আমাদের বিজেপি সরকার কি ভাবছে কলকাতার মানুষের জন্য তথা এই নতুন পুরো ভোটে? প্রথমত আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার মতন একজন লোকালকে গ্লোবাল করে দিলেন আজকে আপনারা, তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাবো, থ্যাংক ইউ বলবো। দেখুন, রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে, ভুল বোঝানোর চেষ্টা থাকবে, কিন্তু মানুষ কি এত বোকা, এত সহজে ভুল বোঝানো যাবে? কলকাতা পুরসভার নির্বাচনে বিজেপি এই 209টা সিট হবে, 209টা সিটের মধ্যে আমার ধারণা 170-80টা সিট বিজেপি পাবে। আর আমরা চাই বিরোধী থাকুক, শক্তিশালী বিরোধী থাকুক। বিরোধীরা নিজেরা এত টুকরো টুকরো হয়ে যাচ্ছে, দেখে খারাপ লাগছে। কিন্তু বিরোধী হিসেবে যদি আরশোলা, ছারপোকা, টিকটিকি, উকুন, হ্যাঁ, এরা যদি উইপোকা, চামচিকি, এরা যদি বিজেপি হয়, এই মানে বিরোধী হয়, তখন খুব খারাপ লাগছে। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে দেখুন, এরা আসলে গত 50 বছরের সমস্যা, পশ্চিমবঙ্গের যে সমস্যাটা, এই পশ্চিমবঙ্গের যে সমস্যাটা, এটা তো একবারের সমস্যা নয় বা নতুন সমস্যা নয়।
এটা 50 বছরের জ্বালা। মুশকিল হচ্ছে মানুষ এখন দূরের স্মৃতি বেশি মনে রাখে না। এখন মানুষের তৃণমূলের কথা মনে আছে, তৃণমূলের চুরি, তৃণমূলের জোচ্চুরি, তৃণমূলের অত্যাচার, এগুলো মনে আছে। কিন্তু এখন এই যে দিমাগি নকশাল, এরা আসল বামকে নিয়ে আসার কাজ করছে। এরা ভোটে লড়বে না, হুম। এরা হচ্ছে অনুঘটকের কাজ করবে। এরা সিপিএম কে বা যারা ভোটে লড়ে যে কমিউনিস্টরা, তাদেরকে সামনে আনার একটা চেষ্টা চালাবে। এটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু মাথায় রাখবেন এতে করে কোনো লাভ হবে না। এতে করে কোনো লাভ হবে না। এই দিমাগি নকশালরা, হ্যাঁ, এরা যখন নিজেরা ক্ষমতায় ছিল, এরা পশ্চিমবঙ্গটাকে ধীরে ধীরে বন্ধা, শিক্ষায় বলুন, আপনি ইন্ডাস্ট্রিতে বলুন, শিল্পে বলুন, সর্বত্র করেছে। এদের এক্সপার্টাইজেশন বা এদের পিএইচডিটা ধরতে পারেন খুনে। এরা, এটা ঠিক অস্বীকার করা যাবে না, এরা তৃণমূলের মতন এতটা চোর ছিল না। চোর ছিল, চুরি চামারি করতো না তা নয়, কিন্তু এতটা চোর ছিল না। আর তৃণমূলের পিএইচডিটা হচ্ছে মেনলি চুরি চামারিতে। আর মুশকিল হচ্ছে তৃণমূলের অত্যাচার আপনি চোখের সামনে দেখেছেন, আপনার মনে আছে, টাটকা। আর সিপিএম এরটা 15 বছরের বেশি পুরনো, এবং 15 বছরের শেষ 5 বছরটা বুদ্ধদেব বাবুর একটা লড়খড়ে সরকার, নড়বড়ে সরকার। হ্যাঁ, ফলে সেখানে অত্যাচার যখন হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। কিন্তু তখন পাল্টাও বিরোধী সংগঠিত হয়েছে। মানুষ মরিচঝাপি ভুলে গেছে, মানুষ ভুলে গেছে আপনার বিজন সেতুর ঘটনা, মানুষ ভুলে গেছে আপনার কেশপুরের ঘটনা, ছোট আঙ্গারিয়ার ঘটনা। এরা এরা করেনি, মানে শুধু নিতাই। কংগ্রেসকে ভোট দিয়েছিল বলে। এরা হাওড়ার কান্দুয়াতে একটা, কান্দুয়া নামে একটা গ্রাম ছিল, যেখানে 20 জনের ওপর মানুষের 2 হাত কেটে দিয়েছিল কবজি থেকে। তার মানে ভাবুন, এরা এরা সিপিএ তৃণমূল যাই করুক না কেন, তৃণমূল মাকে, এরা মায়ের গয়নাও চুরি করেছে, হ্যাঁ, কিন্তু এরা মাকে রক্তমাখা ভাত খাওয়াতে পারেনি ছেলে। সিপিএম কিন্তু সেটা করে। এবার ওরা ভাবছে যে বিজেপি বা মানুষ, আমরা, মানুষ ভুলে গেছে, বিজেপি মনে করাতে পারবে না। আমি বলছি, আমরা যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাদেরকে ওরা ইতিহাস বিস্তৃত করতে চেয়েছিল, তাদেরকে যদি আমরা ইতিহাসে, মানুষের মনে, মানুষের হৃদয়ে যদি ফিরিয়ে আনতে পারি, গোপাল মুখার্জির মতন একজন মানুষ, যিনি গ্রেট ক্যালকাটা কিলিং এ আমাদের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন, আমরা যদি সেগুলো তাদেরকে স্মরণে ফিরিয়ে আনতে পারি, তাহলে সিপিএম কে না ফিরিয়ে আনার কি আছে? আমরা সিপিএম এর অত্যাচার, যারা আমাদের বয়স 50+, তারা সবাই দেখেছি। কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল আমাদের কাছে একটা সময় যে, মানে ব্যাপারটা হচ্ছে, যখন দেখবেন আপনার জ্বর হয়, তখন মনে হবে জ্বরের থেকে পেট খারাপ হওয়া ভালো। আবার যখন পেট খারাপ হয়, তখন মনে হবে জ্বর হলেই ভালো ছিল। আসলে এরা কেউই ভালো নয়। আসলে এরা কেউই ভালো নয়। দেখুন, আমাদের বয়স 3 মাস। 3 মাস বয়স মানে ধরুন আমাদের এখনো অন্নপ্রাশন হয়নি, এখনই এমন করছে যেন পুরো চল গেল 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 গেল। এরা এরা কি ধরনের দিমাগি নকশাল, কিরাম ধরুন, এরা হচ্ছে, ধরুন বারুইপুরের ঘটনা। বারুইপুরের ঘটনায় যখন প্রথম ঘটনাটা ঘটলো, তখন সুজন বাবু বললেন যে কোথায় গেল, কোথায় তোমাদের সেই থিওরি, কোথায় যে সকালে ধরবো, বিকেলে, সকালে জমা করব, বিকেলে খরচ করে দেবো। আর যখন সন্ধেবেলা খরচ হয়ে গেল, তখন বিকাশ বাবু আবার ব্যাটনটা ধরে নিলেন। তিনি আবার বলতে শুরু করলেন যে এটা ঠিক নয়, এটা তো একটা রাষ্ট্রীয় সন্ত্রাস। এই হচ্ছে এদের চরিত্র, এই হচ্ছে এদের চরিত্র। হ্যাঁ, মুশকিল হচ্ছে এরা নাইদার ধর্মনিরপেক্ষ, নাইদার প্রগতিশীল। যদি ধর্মনিরপেক্ষ হতো, তাহলে ধর্মতলায় দাঁড়িয়ে এরা বিকাশ ভট্টাচার্য, মানে একটা ভট্টাচার্যী বামুন, এবং একজন সেলিমের মতন একজন ধর্মপ্রাণ মুসলমান, এরা নিশ্চয়ই গরু শুয়োর মেখে খেত, শুধু গরু খেত না। এদের বাড়ির নিচে যখন শুয়োর নিয়ে যায়, কেউ ডাকে ভট্টাচার্য বাবু, বিকাশ বাবু বেরিয়ে আসুন, বিন্দালু এনেছি খান, তখন কিন্তু বাড়ি থেকে বেরোয় না। এরা প্রগতির কথা বলে, বলে এরা কম্পিউটারকে আটকে ছিল। আজকে আর কৌটো নাড়িয়ে চাঁদা চায় না, এখন কিউআর কোড দিয়ে টাকা তোলে।
এরা শিক্ষার কথা বলে, এরা ইংরেজি তুলে দিয়েছিল যাতে আপনি মাতৃভাষায় মাতৃদুগ্ধ খান, খেয়ে পৃথিবী থেকে বঞ্চিত থাকুন। এদের এই হচ্ছে এদের মানে এদের চিন্তা ভাবনা। জানবেন তৃণমূল চুরি টুরি করতে দিলে তোমার সবকিছু অ্যালাউ করে দেবে, কিন্তু সর্বনাশা দলের নাম হচ্ছে বামপন্থী। বামপন্থীরা একদম পুরো উই পোকার মতন একবার ঢুকলে পুরো ঘুম ধরিয়ে ছেড়ে দেয়, পুরো ঘুম ধরিয়ে। অনেক কষ্টে বাংলার ঘুম ছাড়ানো গেছে। আমি মানুষের কাছে অনুরোধ করব, যেমন ধরুন অন্নপূর্ণা ভান্ডার, এরা কখনোই কিছু দেয়নি। এরা 500 টাকা করে, 500 টাকা না কত টাকা, 100 টাকা বোধহয় ছিল, ভুলে গেছি আমি টাকার ফিগারটা। এরা একটা বেকার ভাতা চালু করেছিল, সেটাও অল্প কিছুদিন দিয়েছিল। মমতা ব্যানার্জি যাই করুক না কেন, মমতা ব্যানার্জি দিয়েছেন, এটা পক্ষে থাকতে পারেন, বিপক্ষে থাকতে পারেন কিছু, কিন্তু আমরা আমরা 2.5 কোটি মানুষ, তাতে দিতে মানে খুব তাড়াতাড়ি পরিষেবা পৌঁছে দিতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি ত্রুটি দুপক্ষেরই ছিল। যারা ফর্ম ফিল আপ করেছিল তাদেরও ছিল, যারা আমরা ফর্মটা মানে যারা সরকারের লোকেরা যারা কাজ করেছিল তাদেরও ছিল। এমন করলো যেন পুরো গেল 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 গেল, আসলে পুরোটাই সাজানো। আপনারা অপেক্ষা করুন। আমরা বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা তাদের প্রত্যেকটা কমিটমেন্টকে অক্ষরে অক্ষরে পালন করে এসছে এবং করবে। তার কারণ আজকে হতে পারে যে আমি চাই না পালন করতে, কিন্তু আমার একটা বাপ ঠাকুরদা ওপরে টিকি বাঁধা আছে, আমি পালন করতে বাধ্য। তাই নিশ্চিন্তে থাকুন, এই সরকার বাংলাকে পরিবর্তন করবে, এবং আপনাদের মতন যারা আমেরিকায় ইতালিতে বসে আছেন তারা নিশ্চয়ই দেশে ফেরার কথা চিন্তা করবে। শুধু আমেরিকা ইতালি নয়, যারা পশ্চিমবঙ্গের বাইরেও চলে যেতে বাধ্য হয়েছেন তারাও আবার বাংলায় ফিরবেন, এ বিষয়ে আমি নিশ্চিত। একদম ঠিক কথা সজলদা, আপনি যেটা বললেন যে এত বছর ধরে বাংলাটাকে ঘুণ ধরে পানতলা থেকে ধানতলা, মানুষকে সাদা থান পাঠানো আর কি কি করেছে। অদ্ভুত ব্যাপার সজলদা, এদের ধর্মনিরপেক্ষতা শুধু হিন্দুদের জন্য, এদের ধর্মনিরপেক্ষতা, এদের ওপেনলি এসে গরু খাওয়া শুধু হিন্দুদের জন্য। এরা এদের, আমি ভাবুন। 1 মিনিট যুদাজিৎদা 1 মিনিট হ্যাঁ, বলবো, হ্যাঁ, এদের একদম বলুন। ধর্মনিরপেক্ষতাটা শুনুন। এদের ধর্মনিরপেক্ষতা হচ্ছেন, ইনি একজন ধর্মনিরপেক্ষ হিন্দু, আর উনি একজন ধর্মপ্রাণ মুসলমান। হুম, এদের চরিত্রটা হচ্ছে এরকম। হিন্দু হলে হবে তুমি ধর্ম নিরপেক্ষ, হুম, আর মুসলিম হলে তুমি হবে ধর্মপ্রাণ। আমি দাদা একটা সাদা প্রশ্ন করতে চাইনি, ওদের হুম, মতন বিরাট আমার ডিগ্রি টিগ্রি নেই, আমার সাদা মনে আমার যেটা বিচার চিন্তা, এটা আমার সরকারের প্রতিও আছে। হুম, যদি আমার দেশ ধর্ম নিরপেক্ষ হবে, আর ওরা যদি ধর্ম নিরপেক্ষ হবে, বা কংগ্রেস যদি ধর্ম নিরপেক্ষ হবে, তাহলে আপনি আমায় বুঝিয়ে বলুন তো সংখ্যালঘু উন্নয়ন দপ্তর কেন থাকবে? একদম। সংখ্যালঘুর জন্য মন্ত্রিসভায় মন্ত্রিত্ব কেন থাকবে? একদম। এটা দ্বিচারিতা, এটা সরকারি দ্বিচারিতা। আপনি যদি ভাবেন সজলদা, এবং বুদ্ধবাবু যখন বলেছিলেন যে একটা একটা মেথড আনার চেষ্টা করেছিলেন, উনি বলেছিলেন যখন যে মাদ্রাসাগুলোর উপরে আমাদের একটু চোখ রাখা দরকার, কারণ ধর্মান্ধতা এমন একটা বুদ্ধবাবু জায়গায়। চোখ গেলে দিয়েছিল ওরা। একদম এটা এক্স্যাক্টলি, ভাবুন এই আপনি। বুদ্ধবাবুর এটা ঘটেছিল যখন ওই আমেরিকান ট্রেড সেন্টারে অ্যাটাক করা হলো। তো তখন বুদ্ধবাবু বলেছিলেন যে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী কিছু জায়গায় দেশবিরোধী কাজ চলছে অনেক মাদ্রাসায়। তো এইটা প্রকাশ্যে উনি বলে দিয়েছিলেন বুদ্ধবাবু। পরবর্তীকালে এমন পার্টির প্রেশার এলো সিপিএম থেকে এবং ওদের লেফট ফ্রন্টের অ্যালাইজ গুলো থেকে, তো উনি বলতে বাধ্য হলেন, না আমি এটা বলিনি, এটা অন্যভাবে প্রচার করা হয়েছে। কিন্তু উনি প্রথমে সত্যি কথাটা বলেছিলেন যে বলে দেশবিরোধী কাজ অনেক মাদ্রাসায় চলছে এবং সেগুলোকে আমাদের আটকানো দরকার। এই এই পরিপ্রেক্ষিতে এই সজলদা, যাদবপুরে যে ঘটনাটা দেখলাম, যাদবপুর ইউনিভার্সিটির প্রতিষ্ঠার পেছনে ঋষি অরবিন্দর এক বিরাট ভূমিকা। ভারতের সার্বভৌমত্ব তথা রাষ্ট্রবাদের একদম নিদর্শন ছিল যাদবপুর ইউনিভার্সিটি। সেই যাদবপুর ইউনিভার্সিটিকে কি করে এরা আরবান নকশালদের কেন্দ্রে পরিণত করলো, আর এখন যখন শ্যামাপ্রসাদ মুখার্জির কথা হচ্ছে, বেঙ্গল ফাইলসের কথা হচ্ছে, যে কোনো রাষ্ট্রবিরোধিতার নামে, আর এরা নিজেদেরকে টলারেন্ট বলে, এরা প্রথমেই লোকের গায়ে হাত দাও। আপনি যদি ওনার কথা না শোনে, ওদের কথা না শোনেন, তুরন্ত আপনাকে ওরা দেখে দেবে যে আপনি নাকি ইনটলারেন্ট। এই ব্যাপারে কিছু একটু বলুন আপনি সজলদা। দাদা আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে যে আমি না ভীষণ খুশি এই বর্তমান যে যাদবপুরে প্রতিরোধ হচ্ছে। যাদবপুরে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা কিন্তু কিছুটা প্রতিরোধ।
এবং আমি বলছি শুনুন, যে যে ভাষায় কথা বলে তাকে যদি আপনি সেই ভাষাতে উত্তর না দিতে পারেন, তাহলে সে তার কথার অর্থ বুঝতে পারবে না। অতএব ওরা যে ভাষায় কথা বলে ওদেরকে সেই উত্তর দিতে হবে। যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মতো একটা রাষ্ট্রবাদী সরকার থাকবে, শুভেন্দু বাবুর মতন একজন মুখ্যমন্ত্রী থাকবে, আমরা এমএলএ হয়ে থাকবো, আর পশ্চিমবঙ্গে মাটিতে কলকাতা শহরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় স্লোগান উঠবে কাশ্মীর মাঙ্গে আজাদি। এ- এই দুটো একসাথে হতে পারে না। হ্যাঁ। এই দুটো একসাথে হতে পারে না। হুম। তাতে তার জন্য যা যা হওয়ার, যত রক্ত আমাদের বইবে, কিন্তু দুটো একসাথে হতে পারবে না। ও সিপিএমরা এসব করেছে, সহ্য করেছে, এদেরকে লালন পালন করেছে নিজেদের প্রয়োজনে। হ্যাঁ, এটা এটা চলবে না। আরে দাদা, যদি সিপিএম কে আমরা শূন্য করতে পারি, যদি আমরা তৃণমূলকে, মমতা ব্যানার্জি এত রাজনৈতিক দলের সমর্থন সমস্ত কিছু নিয়ে তারপরেও যদি তাকে হারাতে পারে বাংলার মানুষ, যাদবপুর থেকেও আমরা এদের তাড়াতে পারবো, নিশ্চিন্তে থাকবো। একদম স্বপ্নদ্বীপদের স্বপ্ন, স্বপ্নদ্বীপদের স্বপ্ন আর ভঙ্গ হতে দেব না, একদম একদম। নিশ্চিন্তে থাকবো। না না, একদম আপনি খুব ঠিক কথা বলেছেন যে দুটো একসঙ্গে এক্সিস্ট করতে পারে না। মানুষ ভোট দিয়ে বিজেপিকে এনেছে যাতে এই কাশ্মীর মাঙে আজাদি আর টুকরে টুকরে হোগা ভারত সেই স্লোগান বন্ধ হয়। সরলদা, আজকে বাংলায় আমরা দেখছি শ্যাম স্টিল আসছে, আমুল আসছে, এত এত ইনভেস্টমেন্টের কথা হচ্ছে। বিভিন্ন গুগল বলছে তাদের জেমিনাই সেন্টার কলকাতায় বানানো হবে, ডেটা সেন্টার, আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। তার মাঝে শুভেন্দুদা আজকে কত কিছু করছেন, রাইট? আজকে শুভেন্দুদার নেতৃত্বে যেমন আপনি বললেন, আপনারা এমএলএরা, উনি মুখ্যমন্ত্রী, সংঘ সব মিলিয়ে এত কিছু হচ্ছে। তার মধ্যে মানুষের যে ফোকাসটাকে ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা এরা করছে, কারণ এদের তো চিরবির করছে যে বাংলায় এতদিন ধরে তারা সাপ্লাই চেইন চালিয়েছে আর চুরি চালিয়েছে, সেখানে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, নতুন বাংলা, স্বপ্নের বাংলা, সেই জায়গায় মানুষেরও একটা দায়িত্ব আছে। সরলদা, আমার মনে হয় যে ভুলটা যেন না করে, যেন ভুল না বোঝে, কারণ বহু বছরের কষ্টের পর এই সরকার এসছে। আমাদের কিন্তু বহুদিন এই সরকারকে রেখে বাংলাকে একদম সুজলা সুফলা শস্য শ্যামলা করতে হবে দাদা। দাদা, বহুদিন রাখতে হবে না, 5টা বছর সুষ্ঠুভাবে কাজ করতে দিন, তারপর তারা নিজেরাই রাখবে। 5টা বছর ভরসা রাখুন, 5টা বছর ভরসা রাখুন, হাইব্রিড পদ্ধতিতে কাজ করবে, নিশ্চিন্তে থাকুন। 50 বছরের জঞ্জাল, মানুষের প্রত্যাশা আহ, আকাশ সমান, আমাদের কাছে আকাশ ছোঁয়া। আমি বলছি 5টা বছর ধৈর্য রাখুন। যে যাই বলুক তাদের কথায় উত্তেজিত হবেন না, তাদের কথায় বিভ্রান্ত হবেন না। 5টা বছর দিন, 5 বছর বাদে ভোট। যদি আপনি দেখেন যে কারখানাটা বন্ধ ছিল তার চিমনি দিয়ে আবার ধোঁয়া বেরোচ্ছে, আপনি এমনি ভোট দেবেন, আপনি এমনিই ভোট দেবেন। ও কটা ওই মানে কি বলবো আর কি, হ্যাঁ, ওদের বলতে যাক, আমি আর বলতে চাইছি না। হ্যাঁ, ওই কটা বজ্জাতের কথায় মানুষ বিভ্রান্ত হবে না, নিশ্চিন্তে থাকুন, একদম নিশ্চিন্তে। দারুণ দারুণ। আমরা এগুলো এবার সাময়িক। শুনুন হ্যাঁ। শুনুন, হুম। আপনি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না, আপনি মা বোনেদের একটু উত্তেজিত করবেন, যেদিন পেয়ে যাবে আপনার সঙ্গে কেউ থাকবে না, থাকবে না, রাইট? নিশ্চিন্ত থাকুন। রত্নেশ্বর, আমাদের পুরসভার ভোট খুব কাছে আসতে চলেছে। সজলদা কলকাতার মানুষের সঙ্গে, কলকাতার যে মানে উনি একদম মিশে আছেন বহু বছর ধরে। আমি জানি আরে, আমিও পৌরসভা, কাউন্সিলর ছিলাম লাস্ট আপনিও লাস্ট বোর্ডে। কাউন্সিলর ছিলেন যখন আমাদের কিছু ছিল না, তখন উনি কাউন্সিলর ছিলেন। 2021-এ জিতেছিলেন। রাইট। তোর হ্যাঁ, হ্যাঁ। কিছু প্রশ্ন সজলদাকে কর, এবং যেটা মানুষ সব দেখছে শুনছে সেই ব্যাপারে। হ্যাঁ, তো আমাদের যেটা প্রধান আপনার কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি গুলো যখন নতুন ইলেক্টেড হবে, তো জল সরবরাহ এবং রাস্তাঘাট এই দুটো নিয়ে আপনাদের কি পরিকল্পনা? কেন আমার যেহেতু বাড়ি কাশীপুর, বরানগর আমার লাগোয়া একটা বিধানসভা। বরানগরে গত বছর আমি যখন গেছিলাম পুজোর সময়, আপনি যদি টপিন রোড, বনহুগলির ওই দিকটা, এদিকে কুটিঘাটের গঙ্গার ধারের রাস্তাগুলো, যে ভয়ঙ্কর পরিস্থিতি। মানে আপনি যদি গাড়ি নিয়ে যান, আপনি ভয় পাবেন ওইসব রাস্তাঘাটে ঢুকতে। আমি তো ভয় পাবো, যা রাস্তার পরিস্থিতি। বাইক নিয়ে গেলে আপনার কোমরে ব্যথা হবেই ওই রাস্তায়। তো এই রাস্তাগুলোকে আপনি নতুন করে কিভাবে সাজানোর পরিকল্পনা করছেন, রিকনস্ট্রাকশনের পরিকল্পনা করছেন? আর এই যে দুর্নীতিগুলো হয়েছে, মানে যে সমস্ত কোম্পানিগুলো এই রাস্তাগুলো বানিয়েছে এবং রাস্তাগুলো 1-1.5 বছরের মধ্যে ভেঙে গেছে, তাদের এগেনস্টে আপনি কি কি লিগ্যাল প্রসিডিং নেওয়ার চিন্তা করছেন? দাদা দেখুন, আমি আমার বাবাকে 25 বছর দেখেছি অ্যাজ কাউন্সিলর।
এবং তাকে মেয়র ছাড়া, হ্যাঁ, তাকে প্রায় পুরসভার সব পদেই দেখেছি। ফলে আমিও রাজনীতির ছেলে, ফলে আমি তার কাজও দেখেছি। আমি নিজেও 5 বছর চালালাম, কিন্তু বিশ্বাস করুন আমি বরানগরে গিয়ে আমি নতুন কিছু মেটেরিয়াল দেখেছি, যেগুলো দিয়ে রাস্তা তৈরি হয় ওখানকার। হুম, হ্যাঁ, সেগুলো সিমেন্ট না গঙ্গা মাটি, হ্যাঁ, না ঘেঁস। আর ঘেঁস বলে একটা বস্তু হয়, দেখবেন ছাই হুম, থেকে তৈরি হয়। আমি এগুলো কোনোটাই ধরতে পারিনি। হ্যাঁ, দেখুন, আমার না তদন্ত, আমার অনুসন্ধান, আমার শাস্তি, এগুলো নিয়ে আমি এই মুহূর্তে খুব একটা ভাবছি না। আমি আগে ভাবছি, আমার কমিটমেন্ট ছিল জনতার কাছে, আমি রাস্তা দেব, আমি পানীয় জল দেব, জমা জলের হাত থেকে বাঁচাবো। হুম, এইগুলো আমার প্রাইমারি কমিটমেন্ট। এবং আমি হুম, আপনাদের মধ্যে দিয়েও আজ বলছি, আমি যেখানে দাঁড়াই সেখানে দাঁড়িয়ে বলি যে আমি যদি এই কমিটমেন্ট গুলো কমপ্লিট না করতে পারি, তারপরেও যদি দল আমাকে সুযোগ দেয়, আমি বরানগর থেকে কেন, আমি মানুষের কাছে আর যাবো না। আমি যাব না। এটা আমার একদম মানে দৃঢ় প্রতিজ্ঞা। আমি আজকে তো আমার ভোট হয়ে গেছে, আজ এই কথাগুলো আবার মনে করালে তো আমারই সর্বনাশ। হুম, কিন্তু আমি এটা মনে করাই নিজেই, যে কোনো জায়গায় আপনার লাইফ টাইপ গুলো আমার দেখবেন দেখবেন আমি এখানে সব কথা বলি, কারণ এটাতেই আমি দৃঢ় প্রতিজ্ঞ। অলরেডি কিছু কাজ শুরু হয়েছে, হ্যাঁ, কিছু প্রক্রিয়া শুরু হয়েছে, পেপার ওয়ার্কস গুলো শুরু হয়ে গেছে। আমি আপনাকে বলছি 3 থেকে 4 বছর সময় লাগবে। হুম, 3 থেকে 4 বছর সময় লাগবে আমি যেগুলো বললাম সেগুলোর আমূল পরিবর্তন কর। আমি ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রীর সাথে যোগাযোগ করেছি। দল আমাকে, বা পরিষদীয় দল আমাকে স্ট্যান্ডিং কমিটিতেও দিয়েছে, এবং সেটাও ডেভেলপমেন্টের হুম, আরবান মিউনিসিপাল ডেভেলপমেন্টের কাজ আমি করার সুযোগ পেয়েছি, বলে সেখান থেকেও আমি খানিকটা সুযোগ পাবো। আমি যেখান থেকে যা পাবো আমি সমস্ত ওয়েপন্স ফায়ার করব। নো স্টোন উইল বি আনটার্ন, আপনি নিশ্চিন্তে থাকুন যে দুর্দান্ত, আমি এই কাজগুলো কমপ্লিট করতে আমি সমস্ত কিছু করবো, তাতে যা হবে এটা আমায় দুর্দান্ত। করতে হবে কমপ্লিট। এইটাই দাদা আপনার প্রতি যে ভালোবাসা লোকের, এই কারণে, কারণ এই বিশ্বাসটা আছে। আমি জুয়েলকে প্রশ্ন করব। জুয়েল, আমি তোর আমি এক লাইন বলি। হ্যাঁ, একদম ধরুন, বলুন। আগে বরানগরে জল বৃষ্টি হলে 3 দিন জল থাকতো, এখন আমি 3 ঘন্টার মধ্যে নামাতে পেরেছি। হুম, আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা একটা মাস্টার প্ল্যান আগামী সোমবার দিন জমা হবে। একটা ফান্ড, বড় ফান্ডের প্রয়োজন, এগুলো খুব সহজ ব্যাপার নয়। আমি আপনাদের বলছি, ইট উইল টেক টাইম। পিসি সরকারের সরকার তো আসেনি, হুম, পিসির সরকার নেই যেমন ঠিক সেরকম পিসি সরকারের সরকার নয়। এটা মানুষের সরকার, যারা কাজ করতে চায় তাদের সরকার, কিন্তু কাজ করার একটা সময় থাকে, হ্যাঁ, সেই সময়টা দিতে জুয়েল না। আমাদের আমেরিকায় বহু বছর ধরে থাকে, দক্ষিণ কলকাতার ছেলে। জুয়েল, তোর কি প্রশ্ন সজলদার কাছে? প্রশ্ন হচ্ছে, আমরা সব সময় দেখি যে ভোটের আগে বা সব সময় একটা আন্ডার কারেন্ট তৈরি করার চেষ্টা হয়। ইনফ্যাক্ট যন্তর মন্তরে যেটা হলো সেটা আর কিছু নয়, একটা আন্ডার কারেন্ট তৈরি করার চেষ্টা হলো এগেনস্ট বিজেপি। এবং প্রবলেমটা হচ্ছে আহ, আমাদের একটা বড় চাঙ্ক অফ ভোটার হচ্ছে জেনজি, এবং তাদেরকে নিয়ে সমস্যাটা হচ্ছে তারা পুরোটা না জেনে খুব স্পেসিফিক্যালি হিস্ট্রিটা না জেনে তাদের মতামতটা তৈরি করে নেয়। তো আমাদের সামনে পুরো ভোট আসছে এবং তারপরে আরও ভোট আসছে নানা জায়গায়। তো এই জিনিসটাকে কি করে এনকাউন্টার করবেন আপনারা, ইন আমি টার্মস অফ আমি আমি পলিটিক্যালি আমি বা অন্যভাবে? আমি আপনাকে বলি যে আপনি দেখবেন জেনজিদের আন্দোলন সারা আহ, সারা পৃথিবীতে জেনজিদের খুব একটা আন্দোলন হয়নি। ইদানিং কালের মধ্যে আমরা নেপাল দেখেছি, ইদানিং কালের মধ্যে আমরা বাংলাদেশ দেখেছি, দুটোর ফলাফলও দেখেছি। এক্স্যাক্টলি, সেই জন্যই বলছি ওই রকম দুটোর যাতে ফলাফল দুটো না না না, হয়। আমি বলছি ওই জেনজি আর আমার ভারতবর্ষের জেনজি এক নয়। এটাকে, যাদেরকে জেনজির আন্দোলন বলা হচ্ছে, আপনি তাদের আন্দোলনে কটা জেনজি দেখতে পেয়েছেন সেটা আপনি আগে বলুন। আমি আপনাকে বলি, দেখুন, ও ভারতবর্ষের ভোট, যদি আমি ভাবি শুধু ভারতবর্ষের মানুষ নিয়ন্ত্রণ করে তা তো নয়। এই ভোটে সারা বিশ্বের ভূমিকা থাকবে। ভারতবর্ষের মতন 140 কোটি এবং একেবারে না খেতে পাওয়া সোমালিয়ার মতন অর্থনীতি নয়,
যে এখন যথেষ্ট স্ট্রং বিত্তশালী একটা অর্থনৈতিক দেশকে তাদের নিজেদের কবজায় নেওয়ার জন্য সারা পৃথিবীর শক্তিশালী দেশগুলো চেষ্টা করবে। আপনি ভাবছেন আপনি ভোট দেবেন, আপনি ভাবছেন আপনি স্থির করবেন, কিন্তু আপনার পরিচালনা, আপনার ব্রেনটাকে পরিচালনা করার জন্য সারা পৃথিবীর মাস্টার মাইন্ডরা তারা কিন্তু চেষ্টা করবে। আমি বলছি যা দেখেছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গ। আপনি এক্স্যাক্ট। নিশ্চিন্তে থাকুন যে আপনি 2029 অব্দি আরতলা, ছাড়পোকা, উই পোকা, চামচিকি, বাঁদর, ছাগল, আরো অনেক কিছু দেখতে পাবেন। আসতেই থাকবে একের পর এক। এটা চলবে 2029 অব্দি, হুম, নিশ্চিন্তে থাকুন। এক্স্যাক্টলি, সেই জন্যই জিনিসটা কিন্তু পটভূমিকাটা তৈরি করছে। এটাও বলছি ভারতবর্ষে ছেলেমেয়েরা শিক্ষিত, বুদ্ধিমান, হ্যাঁ, তাদেরকে এত সহজে বোকা বানানো যাবে না। একদম তাদেরকে এত একদম সহজে বোকা বানানো বাট যাবে না। পলিটিক্যালি বিজেপির কি ভাবছে যে এটাকে কি করে এনকাউন্টার তো করতেই হবে, এটার এগেনস্টে তো বলতে হবে, কারণ হচ্ছে মানে জনগণের এখন শর্ট টার্ম মেমোরি লস, তাদের অ্যাটেনশন স্প্যান 5 সেকেন্ড, তাদের মানে চিন্তা ভাবনার দূরত্ব হচ্ছে 30 মিনিট আগে পর্যন্ত, তো এটাকে তো এনকাউন্টার করতে হবে, সেটার জন্য কি স্টেপ নেওয়া হচ্ছে? দেখুন, আমি আপনাকে বলি, জনতার জনতার যেমন এখন শর্ট টার্ম মেমোরি আপনি বললেন, সেরকম আজকে টেকনোলজির যুগে আপনি আদিপ্রস্তর যুগের ঘটনাও সামনে এনে দিতে পারেন 1 সেকেন্ডে। হুম। আপনি আদিপ্রস্তর যুগের, আপনি প্রস্তর যুগের জিনিস আপনি যে কোনো মুহূর্তে মানুষের সামনে এনে দিতে পারেন। অতএব এটা এখন চলবে, এটা একটা কনফ্লিক্ট চলবে, ভুল বোঝানো, ভুল বোঝা এবং সেই ভুল বোঝা থেকে মানুষকে দূর করার লড়াই। আমি বলবো, এই যে মুশকিলটা হচ্ছে কি জানেন, এই ধরুন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যারা পায়নি তারা রিয়াক্ট করছে, যারা পেয়েছে তারা চুপ করে বসে আছে। এই লড়াইটা পুরোটা দেশটাকে বাঁচানোর লড়াই, দেশটাকে রক্ষা করার লড়াই। দেশ এগোচ্ছে। এই যে মোদিজি যেখানেই যাচ্ছেন সেখানেই মোদিজি মোদিজি মোদিজি। আপনি কি মনে করেন এটা পৃথিবীর অন্য রাষ্ট্রনায়করা সব ভালো চোখে দেখছে? যারা মোদিজিকে বুকে জড়াচ্ছে তারা যে আফজল খান মতন জড়াচ্ছে না। আর ইউ শিওর অ্যাবাউট ইট? হতে পারে যে আমেরিকা ভাববে যে ভারত আমার থেকে এগিয়ে যাবে, চায়না ভাববে যে ভারত অর্থনীতিতে আমার থেকে এগিয়ে থাকবে? এটা তো হতে পারে না। অতএব কম্পিটিশনটা ইন্টারন্যাশনাল। একদম প্রতীকটা মোদি, একদম খুব ঠিক প্রতীকটা কথা। ফুল, হুম, কিন্তু এটা চলবে, কিন্তু আলটিমেটলি শুভবুদ্ধিরই জয় হবে। একদম পাঁচটা একদম। পাণ্ডব, 5টা পাণ্ডব অত বড় কৌরবের সেনাকে হারিয়েছিল। হুম, হ্যাঁ, এ সবই হবে, নিশ্চিত থাকুন। একদম। আমাদের শেষ প্রশ্ন, আমাদের বন্ধু উৎপল ইটালি থেকে। উৎপল, তোমার কোয়েশ্চেন, তারপর আমরা শেষ করব সরলদার সঙ্গে। কি প্রশ্ন তোমার? সজলদা নমস্কার। সবার আগে ধন্যবাদ নমস্কার। জানাই। 2000 সালে মানে আপনি আমার মায়ের জন্য রক্তের একটা মানে কার্ড দিয়েছিলেন, তার জন্য সেই ধন্যবাদটা জানালাম আজকে। দাদা, আপনার মায়ের জন্য রক্তের কার্ড দিয়েছিলাম, আপনি মনে রেখেছেন? বহু লোকের জন্য রক্ত দিয়ে দিয়েছি। মানে রক্ত মানে ওই বোতলে করা রক্ত নয়, ঘাম রক্ত দিয়েছি, শরীরের রক্ত বইয়েছি, তারা মনে রাখেনি। আপনাকে ধন্যবাদ, বলুন। বলছি যে আমাদের যেই রকম করাপ্টেড যে সিস্টেম গুলো যে হয়ে গেছে আর কি, যে এগুলাকে কিভাবে মানে ইয়ে করে, যেমন ধরেন এই যে দাদা কিছুক্ষণ আগে বললো যে রাস্তাঘাটের যে ইয়েগুলো আর কি, যে দখল করে রয়েছে, যেমন আমার বাড়ি বারাসাতে, তো চাপাডালি মোড়টা একটা বিচ্ছিরি পজিশন হয়ে রয়েছে, ওইখানে একটা মসজিদ, ওই মানে রেল, মার্টিন রেলের জায়গাগুলা ওরা দখল করে রেখেছে মুসলিমরা, মানে বেশিরভাগই। তো এগুলাকে কি করা যায়, মানে এগুলার জন্য যে প্রতিনিয়ত যানজট হচ্ছে, মানে দুর্ঘটনা হচ্ছে, সবকিছু মিলিয়ে আর কি। দেখুন, আমি দুটো জিনিস বুঝি, সেটা হচ্ছে এরা পৃথিবীতে যেখানে শিক্ষিত, এরা আজকে ধরুন দুবাইতে হিন্দুদের জন্য মন্দির তৈরি করা হচ্ছে। তারা কেন মন্দির তৈরি করছে? তারা কি ওখানে পুজো করবে? না, কিন্তু তারা জানে যে এর থেকে অর্থনীতি আর
লাভবান হবে, অর্থনৈতিকভাবে লাভবান হবে ওদের দেশ। নামছি আমি নাম বলছি, হ্যাঁ, হ্যাঁ বলুন দাদা, বলুন বলুন। পৃথিবীর সবচেয়ে বেশি পপুলেটেড মুসলিম পপুলেশন হচ্ছে আজকে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় তারা কি, তাদের যে ভারতীয় ঐতিহ্য, তাদের যে ভারতীয়দের সঙ্গে যে তাদের অতীত সম্পর্ক, হ্যাঁ, তারা কি এগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে? দেয়নি। তাদের টাকা পয়সা থেকে, মন্দির থেকে, রাস্তার এতে ভাস্কর্যের সমস্ত আপনি হিন্দু দেবদেবীদের দেখতে পাবেন আজকেও, অথচ মুসলিম কান্ট্রি। মুশকিল হচ্ছে আমাদের যত সময় যাবে, এরা যত শিক্ষিত হতে থাকবে, তত এদের মধ্যে ঢিল মারার মানসিকতা কমবে। কিন্তু ঢিল মারাটা কমবে না, কারণ যত যারা এই করে নিজেদের ব্যবসা চালাচ্ছে, নিজেদের দোকান চালাচ্ছে এই উস্কে রেখে, তারা তত বেশি পেনিট্রেট করবে, তারা তত বেশি ঢালবে। যখন দেখতে ওরা বুঝতে পারবে যে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আরো বেশি করে ঢালবে, তখন একটু টালমাটাল হবে। যখন আসে তখন ঝড় ভেঙে গুঁড়িয়ে দেয়, কিন্তু ঝড় একটা টাইমের পর যখন শান্ত হয়, তখন আবার আকাশ থেকে শুরু করে, বাতাস থেকে শুরু করে সব প্রকৃতি আবার ধীরে ধীরে ফিরিয়ে দেয়। আমি যেটা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এই যে ভারতবর্ষের যে 20-25 কোটি যাই থাকুক ওদের মুসলিম, আপনি তো এদের সবাইকে উপরে ফেলে দিতে পারবেন না আজকে। এদেরকে সবাইকে আজকে উপরে ফেলে দিতে পারবে না। এদেরকে একটা দেশ দিয়ে দেবো, এই জায়গা তো আমরা নেই। অতএব এদেরকে আমাদের লাইনে আনতে হবে। কখনো কখনো লাইনে আনতে গেলে দেখবেন, ঘোড়াকে তার সহিস যখন আস্তাবলে নিয়ে আসে, তখন তেল মাখায়, পা টেপে, ভালো করে ছোলা খাওয়ায়, তার অনেক সেবা যত্ন করে। আর সকালে যখন নিয়ে বাজারে বেরোয়, তখন সারা দিন চাবুক পেটা করে। অতএব এদের দুটোই দিতে হবে, এদের দুটোই দিতে হবে, দিয়ে এদের লাইনে আনতে হবে। এখনো এসে গেছে অনেক লাইনে, হেলমেট পরছে, যেখানে এই দেখুন রেড রোড না করে নামাজ পড়বে না, এরা তো আজকে সেটা করছে না। অতএব এদেরকে বোঝাতে হবে, শুনুন, চাপ দিলেই বাপ বলবে, চাপ না দিলে মাথায় চাপবে। এখন চাপ পড়েছে, বাপ বলছে। এই যে এয়ারপোর্টের পাশে যে একটা মসজিদের জন্য আমার রাজ্যে একটা রানওয়ে হয়নি দাদা, একটা নতুন রানওয়ে পেলাম না আমরা, শুধুমাত্র এই কারণে। হ্যাঁ, আজকে তো সেই সমস্যা কমে গেছে, এখন তো আর ওখান নিয়ে কেউ চিৎকার করার লোক নেই। শুনুন, এরা এমন একটি, এদেরকে আপনি টাইট দিলে এরা টাইটে থাকবে, এদেরই ভালো হবে, এদেরই ভালো হবে। আমি তো এদের আমার যারা স্বাধীনতার সময় থেকে আমাদের সঙ্গে রয়ে গেছে, আমরা তো বলিনি তারা বাইরে চলে যাও। আমাদের বক্তব্য হচ্ছে তোমরা সবাই রাষ্ট্রবাদী হও। এদের একটা বড় অংশ রাষ্ট্রবাদী, কিন্তু মুশকিল হচ্ছে, আপনি যেমন, আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন আপনি প্রথমে কি, প্রথমে ইন্ডিয়ান, তারপরে আপনি কি, হিন্দু, তারপরে আপনি কি, বাঙালি। ওদের জিজ্ঞাসা করুন, প্রথম বলবে আমি মুসলিম। রাইট। এই যে আপব্রিঙ্গিং, এটাই হচ্ছে প্রবলেম। কিন্তু আস্তে আস্তে বুঝবে, নিশ্চয়ই বুঝবে। যে A+ সিটি সেটা যেন সত্যিকারের হয়, আরো এয়ারপোর্ট হোক, আরো চাকরি আসুক, ছেলে মেয়েদের ভবিষ্যৎ হোক। আপনি সেই আমাদের আশা, এবং আমরা বিশ্বাস করি। আর আপনার দুর্গাপুজোতে আমরা সবাই মিলে আসবো, দারুণ হতে থাকবে। একদম। একদম, খুব ভালো হোক, ভালো থাকবেন। প্রণাম জানিয়ে শেষ করছি।